সকালবেলার প্রথম কাপ চা নিয়ে বসে খবরের কাগজে চোখটা বোলাচ্ছিলাম। কাগজে এখন খবরের থেকে বিজ্ঞাপনের সংখ্যাই যেন বেশি। মাঝে মাঝে মনে হয় যেন বিজ্ঞাপন পড়তে বসেছি। তার মধ্যে টুকরো টুকরো খবরও রয়েছে। এর মধ্যে ফোনটা বেজে উঠল। ট্রু কলারে দেখলাম কি এক ফার্মেসির নাম দেখাচ্ছে। ডাক্তারি পাশ করে সরকারি হাসপাতালে জয়েন করার পর থেকে এই হয়েছে এক মুশকিল। হ্যালো। হ্যালো, আমি ডাক্তার সোমনাথ রায়চৌধুরীর সাথে কথা বলছি। হ্যাঁ বলছি, বলুন। নমস্কার স্যার, আমি গোবরডাঙ্গার আরাকান ফার্মেসি থেকে বলছি। স্যার, আপনি কি সপ্তাহে একদিন আমাদের ফার্মেসিতে বসবেন? এখানে ভালো পেশেন্ট হয় স্যার। না না, আমি আপাতত কোনো ফার্মেসিতে বসছি না। স্যার, ওয়েল ডেকোরেটেড চেম্বার, এসি টেসি সব আছে। বললাম তো আমি বাইরে চেম্বার করছি না। যদি কখনো করি তাহলে জানাবো। কিন্তু স্যার, আপনি তো আষাঢ়ে তো একটা চেম্বার করছেন স্যার। বাবা, সে খবরও আপনাদের কাছে আছে, কিন্তু এটা জানেন না যে ওটা কোনো ফার্মেসি না। এনিওয়ে, রাখছি। জয়েন্টে চান্স পেয়ে যখন ডাক্তারি পড়বার সিদ্ধান্ত নিলাম, তখনই মনে মনে ভেবে রেখেছিলাম ডাক্তার হলে আগে নিজের গ্রাম আশারুতে একটা চেম্বার খুলব। আশারু এমন একটা গ্রাম যেখান থেকে হাসপাতাল অনেক দূরে, না আছে আশেপাশে কোনো ভালো ডাক্তারের চেম্বার। তাই কেউ গুরুতর অসুস্থ হলে দুর্ভোগের আর শেষ থাকে না। আমাদের পাশের বাড়িরই এক দাদুকে ধানের খেতে গোকরো সাপে কামড়ায়। অ্যান্টিভেনাম হাসপাতাল ছাড়া পাওয়া যাবে না, কিন্তু হাসপাতালে পৌঁছতে পৌঁছতে 1.25 ঘন্টা কেটে গেল। ততক্ষণে দাদু ওপারে পাড়ি দিয়ে ফেলেছে। অসহায়ের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমই আরও অনেক মৃত্যু দেখতে হয়েছে। তাই ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার পরেই প্রতিজ্ঞা করেছিলাম ডাক্তার হয়ে আগে নিজের গ্রামে একটা চেম্বার করব। নিজেকে দেওয়া কথা আমি রেখেছি। আশারু গ্রামে এখন রমরমিয়ে চলছে আমার দাতব্য চিকিৎসালয়। বছরখানেক আগে একজন হাতুড়ে ডাক্তার চেম্বার করেছিল সেখানে। এই টুকটাক জ্বর, সর্দি কাশি, পেট খারাপ এইসব রোগের চিকিৎসা করত। কিন্তু হঠাৎ কী কারণে যেন সেই ডাক্তার চেম্বার ছেড়ে কোথায় যেন পালিয়ে যায়। সেই ঘরের মালিক তখন সেই চেম্বারটা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমিও তখন চেম্বার করবার জন্য একটা ঘর খুঁজছিলাম। ব্যাটে বলে হয়ে গেল, তাই সেটাই নিয়ে নিলাম। সাজানো গোছানোই ছিল, শুধু ব্যানারটা চেঞ্জ করে নিয়েছি, ব্যাস। সপ্তাহে 2 দিন নিয়ম করে সেখানে বসি। তাহলে এখনকার মতন আলাপচারিতা শেষ, এবারে হাসপাতালে যাওয়ার জন্য রেডি হতে হবে। কি দাদা, চলুন। মোবাইলে কি করছেন বলুন তো? দাঁড়ান দাদা, গেমটা এক্ষুনি শেষ হয়ে যাবে। গেম খেলছেন? কি গেম? দাদা, এটা হলো ইন্ডিয়া কা আপনা গেম জুপি, যেখানে আপনি আপনার নিজের স্কিল কাজে লাগিয়ে সময়ের অনেক দাম দাদা। তাই গেম খেললে এমন গেম খেলা উচিত যাতে 8 কোটি মানুষ এখানে গেম খেলে, যেমন লুডো, স্নেক্স, ল্যাডার, আরও অনেক কিছু। তাই আমি শুধুমাত্র জুপিতে গেম খেলি। এখানে সাইন আপ করলে 10 টাকা বোনাস পেয়ে যাবেন, আর মাত্র 1 টাকা দিয়ে গেম খেলতে পারবেন। আসুন আপনাকে জুপি লুডোতে খেলে দেখাই। আপনি দেখতেই পাচ্ছেন আমি জুপি লুডো খেলছি, আর এই দেখুন আমি 25,000 টাকা জিতে গেলাম। বাহ, এ তো দারুণ ব্যাপার। তা জিতে যাওয়া টাকা উইথড্রল করবেন কিভাবে? খুবই সহজ, ইউপিআই এর মাধ্যমে উইথড্রল করতে পারবেন। এই দেখুন উইথড্রল হয়ে গেল। এটা 100% সেফ অ্যান্ড সিকিওর। এখানে টিডিএস, জিএসটি এবং ক্যাশব্যাকও পাওয়া যায়। বাহ, তাহলে আমিও জুপি লুডো খেলবো, কিন্তু ডাউনলোড করব কিভাবে? এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক পিন করা আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন, অথবা zupi.com থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছি। নিন, এবার আপনি চলুন। যা ভেবেছিলাম ঠিক তাই। সুগারটা সাংঘাতিক বাড়িয়েছো। খাও, এবার বেশি করে মিষ্টি খাও। না না বাবা, মিষ্টি আর খাই কই। মিথ্যে কথা বলবে না। মিষ্টি না খেলে সুগার লেভেল এতটা কখনো বাড়ে না। যাকে এবার থেকে কিন্তু খুব সাবধান, নাহলে কিন্তু ঘোরতর বিপদ। যে ওষুধগুলো লিখে দিলাম সেগুলো নিয়ম করে খাবে, আর 2 সপ্তাহ বাদে এসে একবার দেখিয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি 2 সপ্তাহ বাদে আবার আসবো। এই রে, রাত 9টা বেজে গেল, কিন্তু রতনটা এখনও গাড়ি নিয়ে এলো না কেন? এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। দেখি একবার ফোন করে। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, কি ব্যাপার? রাত 9টা বেজে গেল, আমি কোয়ার্টারে ফিরবো কখন? স্যার, গাড়ির ইঞ্জিনটা কাজ এখনও বাকি আছে। মেকানিক বলছে সকালের আগে হবে না। আমি আমার বাইকটা নিয়ে আপনাকে নিয়ে আসবো? না থাক, আমি তাহলে আজ রাতটা এখানেই থেকে যাই। তুই গাড়ি সারিয়ে কাল সকালে এসে আমাকে নিয়ে যাস। স্যার, কাল হাসপাতাল যাবেন না? হ্যাঁ যাবো, বেলা করে। কাল আমার আউটডোর নেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। বাবাকে তাহলে একটা ফোন করে বলে দিই যে আমি যাচ্ছি। হ্যালো বাবা। হ্যাঁ বল। হ্যাঁ বাবা, শোনো, বলছি আমি আসছি বাড়ি।
আজকে রাত্রিটা এই বাড়িতেই থাকবো। এই দেখো, সেটা আগে বলতে হয় না? তোর মা তো তেমন কিছুই রান্না করেনি আজ। আরে ঠিক আছে, ও কোনো ব্যাপার নাকি, সে যা হোক করে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর মাকে একটু ডিমের ঝোল ভাত বসিয়ে দিতে বলি, বেশিক্ষণ লাগবে না। আর তুই তোর চেম্বারেই থাক, আমি রমেনকে ওর বাইকটা নিয়ে গিয়ে তোকে নিয়ে আসতে বলছি। তাহলে তো খুব ভালোই হয়। তা রমেন, গ্রামের সবার খবর টবর ভালো তো? এখন তো আর সবার সাথে তেমন নিয়ম করে কথা হয় না। ভালো দাদা, তুমি চেম্বারটা করে কী যে ভালো করেছো। ওই চেম্বারে তোমার আগে যে বসতো সে একটা উজবুক, কিচ্ছু জানে না ডাক্তারির। তোমার চেম্বারের উল্টো দিকে যে ইটভাটাটা আছে না, ওখানকার এক কুলি মারা যায় গত বছর। তুমি তখন কলকাতায় ডাক্তারি পড়ছো, তুমি সেসবের কিছুই জানো না। তো সেই কুলির মৃত্যুর জন্য নাকি সেই ডাক্তার দায়ী ছিল, এই নিয়ে সে কি গন্ডগোল। তারপরেই তো ওই হাতুড়ে ডাক্তার মারধর খেয়ে কোথায় যেন একটা পালিয়ে গেল। সে কি, এসব ঘটনা তো জানতাম না। হ্যাঁ, ঘরের মালিক মনে হয় তোমাকে সেসব কথা বলেনি। বললে তুমি তো আর ওই চেম্বারটা ভাড়া নিতে চাইতে না। তবে ওই নিয়ে একটা ভুতুড়ের রটনাও আছে জানো দাদা। ভুতুড়ে রটনা? কিরকম? তোমার বাড়ি এসে গেছে, সে গল্প পরে একদিন বলবো খুন। তোকে অনেক ধন্যবাদ, আমাকে এতটা পথ নিয়ে এলি। আরে কি বলছো দাদা, এটা তো আমার কর্তব্য। তুমি আমাদের গ্রামের জন্য এতটা করছো, আর আমি এইটুকু করতে পারবো না? যাও বাড়ি যাও, কাকা কাকিমা অপেক্ষা করছে। বাড়িতে ঢুকতে যাব এমন সময় খেয়াল করলাম পকেটে ফোনটা নেই। যা, সেটা মনে হয় চেম্বারে ভুলে ফেলে এসেছি। উফ, এখন আবার অতটা পথ যেতে হবে, কি যে করি। কিরে, রাস্তায় দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? বাবা, চেম্বারে ফোনটা ফেলে এসেছি, ওটা আনতে আবার যেতে হবে। সে কি, আবার এখন যাবি? তাহলে এক কাজ কর, আবার সাইকেলটা নিয়ে যা বরং। তুই দাঁড়া, আমি ওটা বাইরে বার করে দিই। সাইকেলটা নিয়ে আবার রওনা দিলাম চেম্বারের দিকে। সাইকেল চালানোর অভ্যেস নেই অনেক দিন, একটুখানি চালিয়েই পা ব্যথা হয়ে উঠল। আধা ঘন্টা সাইকেল চালিয়ে চেম্বারের সামনে এসে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। চেম্বারের দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে। আশ্চর্য, আমি নিজে তালা দিয়ে বেরিয়ে আসার পর কে আমার চেম্বার খুলল? দরজার সামনে গিয়ে দাঁড়াতেই যা দেখলাম তাতেই আমার চোখ বিস্ফারিত হয়ে উঠল। বেঞ্চের ওপর শুয়ে আছে একজন লোক, তার পেটের কাছে গভীরভাবে কাটা। তার পাশেই দাঁড়িয়ে আছে একজন ডাক্তারের পোশাক পরা লোক, তার হাতে একটা রক্তমাখা ছুরি। বুঝলাম কিছু একটা গন্ডগোল ঘটছে। বেঞ্চে শুয়ে থাকা রোগী এবার গর্জন করে বলে উঠল, কে ডাক্তার? দিন দিন, আমার রক্ত বেরোনো বন্ধ করে দিন, আমাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমাকে বাঁচিয়ে দিন। আমি তো চেষ্টা করছি, না পারলে আমি কি করব? নাই যদি পারেন তাহলে কেন বলেছিলেন যে আমার অপারেশন আপনিই করে দেবেন? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, সেই ভুলের মাসুল আমাকে জীবন দিয়ে দিতে হলো। ঠিক আছে, তুমি চেঁচিও না, আমি দেখছি কি করা যায়। সেদিনও ঠিক এই একই কথাই বলেছিলেন ডাক্তার। আমার পেট কেটে নিয়ে কি যে করলেন, সেই যে আমি জ্ঞান হারালাম আর জ্ঞান ফিরল না। ভাটায় আমার 2 বছরের ছেলে, তার অসুস্থ মা না খেয়ে মরে যাচ্ছে ডাক্তারবাবু। তাদের কষ্ট আমি যা দেখতে পাচ্ছি না। আপনি দয়া করে আমাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, দয়া করে আমাকে বাঁচিয়ে দিন। আরে ধুর বাবা, জীবন থাকলে না হয় অন্য কোনো ভাবে চেষ্টা করে দেখতাম। আগে আগে তো আমাকে ঘাড় মটকিয়ে মারলি, আর রোজ রোজ আমাকে এইখানে এইভাবে টেনে আনিস। কেন বুঝিস না বলতো, একবার মরে গেলে আর বেঁচে ওঠা যায় না। তাহলে কেন মেরেছিলি আমায়? তুই হাতুড়ে ডাক্তার, জ্বর সর্দি কাশি সারাস। কে তোকে অপারেশন করতে বলেছিল? কে বলেছিল? দাঁড়া, ব্যবস্থা মনে হয় একটা হয়েছে। ওই দেখ, সরকারি হাসপাতালের পাশ করা ডাক্তার, ও তোকে বাঁচিয়ে দিতে পারে। যা যা যা, তুই ওকে গিয়ে ধর, যা। কই দেখি। বুঝলাম
এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে কি ভয়ানক বিপদ হতে পারে, তাই সময় নষ্ট না করে দিলাম দৌড়। পেছনে সেই দুই প্রেত মূর্তির সমানে চিৎকার করে চলল, দাঁড়ান ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু দাঁড়ান, দাঁড়ান ও ডাক্তার। অনেকটা দৌড়ে আসার পর দেখলাম উল্টো দিক থেকে একটা গাড়ির হেডলাইটের আলো। প্রাণপণে হাত নাড়ালাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গাড়ি থামান। কাছে আসতেই দেখলাম সেটা আমারই গাড়ি। গাড়ি থামিয়ে রতন চেঁচিয়ে বলল, স্যার কি হয়েছে? ওভাবে দৌড়চ্ছেন কেন? কোনো কথা না বলে দৌড়িয়ে গিয়ে গাড়িতে উঠে বললাম, স্যার কি হয়েছে? ওভাবে দৌড়চ্ছিলেন কেন? ও তুই বুঝবি না, চল। ঠিক আছে স্যার, কোথায় যাব? এখানকার বাড়িতেই চল, কাল সকালেই একবার ভাটায় যেতে হবে। ভাটায় যাবেন কেন? একজনের বউ আর তার বাচ্চাকে খুঁজে বার করতে হবে। স্যার কি যে বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বুঝে কাজ নেই, তুই চল। হ্যাঁ বাবু, আমার স্বামীরে ওই ডাক্তারটাই মেরে ফেলেছিল। তা তোমরা ওর কাছে যেতে কেন? কি আর করব বাবু, আমরা গরিব মানুষ, শহরে গিয়ে বড় ডাক্তার দেখানোর পয়সা আমাগো নাই। তাই ওই ডাক্তারটারই আমরা ভরসা করতাম। আমার স্বামীর পেটে অনেক দিন ধরে ব্যথা ছিল, ওই ডাক্তারই দেখালি, সে বলে কি অ্যাপেন্ডিক্স না কি যেন হইছে, অপারেশন করতে হবে। ওই ডাক্তার বলে সে নিজেই নাকি অপারেশন করে দিবে। আমরা মুখ্য মানুষ, আমরা কি আর অত জানবো যে কে ভালো ডাক্তার কে খারাপ ডাক্তার? তা একদিন রাতের বেলা ওই ডাক্তার বললেন ওর চেম্বারে জাতি ওই অপারেশনের জন্যে। তা যাওয়া হলো, আমিও ছিলাম সাথে। ডাক্তার ওর পেট কাটলো, কিন্তু তারপর নিজেই যেন ভয় পেয়ে গেল। তখনই বুঝলুম যে এই ডাক্তার অপারেশনের ডাক্তার না, এ হাতুড়ে ডাক্তার। সে কি রক্ত বাবু, সে রক্ত আর বন্ধ হয় না। আমি তো শুরু করলাম চেঁচামেচি, এ কি করলেন ডাক্তার বাবু? আমার স্বামীর যে রক্ত বেরোনো বন্ধ হচ্ছে নে, ও তো মরে যাবে নে, ঠিক করে দেন, ঠিক করে দেন করছি। সে বোধহয় বেপদ আজ করতে পেরেছিল, তাই সে দৌড়ে পালিয়ে গেল। আর কোনো দিনও এ মুখো হলো না। আমি তারপর দৌড়ে এসে ভাটা থেকে লোকজন সব ডেকে আনি বাবু, কিন্তু ততক্ষণে সব শেষ। ওই হাতুড়ে ডাক্তার কেদারি দেখাতে গিয়ে আমার স্বামীটারে মেরে ফেলছে বাবু। আমার এই একখান দুধের শিশু না খেতে পেয়ে শুকিয়ে একেবারে মরে যাচ্ছে। আমি যে গায়ে খেটে খাওয়াবো সেই ক্ষমতাও আমার নাই। আমার দুর্বল শরীর, ভাটার কাজ আমি করতে পারি না। আর কোথায় আমি কাজ পাবো বাবু? ইট ভাটার কুলি মজুরদের কি আর কাজ আমারে দেবে? ওই ডাক্তারটারে যদি একবার হাতের নাগালে পেতাম। তার আর দরকার হবে না, সে আর বেঁচে নেই। কি বলছেন ডাক্তার বাবু, বেঁচে নেই? না, বেঁচে নেই। কাল রাতে বলতে গিয়েও থেমে গেলাম। কাল রাতে আমি যা দেখেছি তা আমি একজন ডাক্তার হয়ে, একজন বিজ্ঞানের ছাত্র হয়ে কোনোদিনও কাউকে বলতে পারবো না। মৃত্যুর পর ওর স্বামী প্রেতাত্মা হয়ে হয়তো নিজের হত্যার প্রতিশোধ নিজেই নিয়েছে। ওসব বাদ দিন, আমি যার জন্য এসেছি সেটাই বরং বলি। আমি একজন ডাক্তার, না হাতুড়ে ডাক্তার নই, সরকারি হাসপাতালের পাশ করা ডাক্তার। ওই চেম্বারটায় এখন আমি বসি, জানো কিনা জানি না, তোমাদের তো কখন আসতেও দেখিনি। যাই হোক, শোনো, তুমি কাল থেকে আমার চেম্বারে কাজ করবে। রোজ চেম্বার খুলবে, বন্ধ করবে, ঝাড় দেবে, জল আনবে, এইসবই আর কি। কি করবে তো? আপনি আমারে কাজ দেবেন? আমি অবশ্যই করব ডাক্তার বাবু, আমি কাজ অবশ্যই করব। বাহ, খুব ভালো। আর তোমার ছেলের সব দায়িত্ব এখন থেকে আমার। মহিলাটির মুখের দিকে তাকিয়ে দেখলাম সে এক অদ্ভুত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। তার দু চোখ বেয়ে জলের ধারা ঝরে পড়ছে। রে